আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের সবাইকে অভিনন্দন জানালো স্পেশালি আজকের আয়োজনটি তোমাদের জন্য যারা তোমরা আজ অনুষ্ঠিত অর্থাৎ 15/3/24 আজকের এই দিনে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলে তোমাদের সেই পরীক্ষাটার ইংরেজি অংশের সলিউশন নিয়ে হাজির হয়েছি। ঝটপট মিলিয়ে নাও, একেবারে শতভাগ রেফারেন্স সহ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবশেষে কমেন্টে জানাবে কার কয়টি হয়েছে। যেহেতু কোয়েশ্চেনটা আমি দিয়ে দিয়েছি সেক্ষেত্রে তোমার সেট কোড অথবা তোমার কোয়েশ্চেন ফরম্যাটের সঙ্গে একটু মিলিয়ে নিতে পারো। আমার কাছে যে কোয়েশ্চেনটা ছিল সেটা 26 নাম্বার থেকে ছিল, রাইট? সেই জন্য 26 নাম্বার হয়েছে। সো কোয়েশ্চেন ছিল প্রথমটা যে টু রিড বিটুইন দ্য লাইন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়ম, প্রচুর পরিমাণে আসে, যার উত্তর হচ্ছে গ নাম্বারটা, টু গ্র্যাবস দ্য হিডেন মিনিং, অর্থাৎ অন্তর্নিহিত কোনো কিছুর অর্থ বোঝা। নাম্বার 27, এটা এতই ব্যবহৃত একটা আর্টিকেলের ইউজ, দ্য মাদার রোজ ইন হার, অর্থাৎ তার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছিল। নিশ্চয় মনে আছে যে কমন নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে যদি কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। মা মানে মাদার মানে মা, কিন্তু যখন বলা হবে দা মাদার মানে মাতৃত্ব। মনে আছে তো? আচ্ছা, এরপরে 28 নাম্বার কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে আই উড হ্যাভ কল্ড হার। এই অংশটা দেখতে পাচ্ছি আমরা থার্ড কন্ডিশনালের অংশ। সো থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে প্রথম অংশ ইপের পরে হবে পাস্ট পারফেক্ট, পরেরটা থার্ড কন্ডিশনাল। তাহলে সেই অনুযায়ী রাইট উত্তর শুধুমাত্র খ নাম্বারটা, ইফ রিনা হ্যাড সিন মি, অর্থাৎ রিনা যদি আমাকে দেখতো, আই উড হ্যাভ কল্ড হার, আমি তাকে ডাকতাম। এরপর 29 নাম্বার, ডু ইউ এনজয় টিচিং। টিচিংয়ের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আন্ডারলাইন করার শব্দটি হচ্ছে জেরান্ড। এরকম কিছু শব্দই রয়েছে পাশাপাশি দুইটি ভার্বের পরবর্তী যখন দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয় সেটা জেরান্ড বা ভার্বাল নাউন হয়ে যায়, যেমন এনজয়, স্টপ, হেল্প, রাইট? সো এনজয় পরবর্তী দ্বিতীয় যে ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে সেটি হচ্ছে জেরান্ড। নাম্বার 30, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট? এরকমই তোমরা দেখেছো এই সেন্টেন্সটা। তো অল ওভার দ্য ওয়ার্ল্ডের পরিবর্তে এখানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সমগ্র বিশ্বব্যাপী, বিশ্ব ধরেই বিশ্বব্যাপী ইংরেজি বলা হচ্ছে। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়েই ইংরেজি বলা হচ্ছে। 31 নাম্বার, হু উইল হেল্প ইউ। ভয়েস চেঞ্জিং, হু থাকলে আমরা বেসিক্যালি বাই হোমের দিকে নজর দেব, কিন্তু দুঃখের কপাল হলো প্রতিটাতেই আসলে বাই হোম রয়েছে। সো এখানে আমরা গ্রামাটিক্যালি অন্য বিষয়ের দিকে নজর দেব। দেখি যে সেই দিক থেকে লক্ষ্য করলে বাই হোম, ওকে, যেহেতু প্রশ্নবোধক সেই জন্য উইল এসেছে, এরপরে সাবজেক্ট বসে গেল, এরপরে আমরা জানি যে মডেল থাকলে একটা বি নিয়ে আসতে হয় এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হেল্প থেকে হেল্পড, যেটা কিনা শুধুমাত্র ক নাম্বারে রয়েছে, অন্যান্যগুলোতে অন্যান্য ভুল রয়েছে যেগুলো শুধু দেখার মতো বিষয়। আচ্ছা, এরপর 32 নাম্বার, আই অ্যাম ইউজ টু স্টাডিং, ওকে, এটাই সঠিক উত্তর, বিকজ আমরা জানি যে ইউজ টু এর পর ভার্বের বেস ফর্ম, কিন্তু যদি বি ভার্বের পর ইউজ টু বসে দ্বিতীয় বা পরবর্তী যে ভার্ব আছে তার সঙ্গে আইএনজি হয়ে যায়। সো আই অ্যাম ইউজ টু স্টাডিং ইন ক্রাউডেড প্লেসেস, অর্থাৎ কোলাহলপূর্ণ স্থানে আমি পড়াশোনা করে অভ্যস্ত। আচ্ছা, 33 নাম্বার, স্পিচ ফুল অফ ম্যানি ওয়ার্ডস, এমন একটি কথা বা সংলাপ যার ভেতরে অনেক শব্দ থাকে, ইজ, তাকে এক কথায় কি বলা হয়? এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, অর্থাৎ এক কথায় প্রকাশ অংশ থেকে এসেছে। রাইট উত্তর হচ্ছে আ ভার্বস স্পিচ, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে শব্দ চয়নে সমৃদ্ধ বক্তৃতা। 34 নাম্বার, দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট। গেভ ইন মিনস, অর্থাৎ এই গেভ ইন এর অর্থটা এখানে কি? সো গেভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ করা। সো গিভ ইন এটা হচ্ছে গ্রুপ ভার্ব এক্সপ্রেশন। সো এলডেড, আত্মসমর্পণ করা। অন্যান্যগুলো হবে না, ফ্লিড অ্যাওয়ে, পালায়ন করা, ফেইন্টেড, বিবর্ণ হয়ে যাওয়া, মুভ ব্যাক হয় না। সো 35 নাম্বার, দ্য ফ্রেজ গেট দ্য এক্স, অর্থাৎ এইটার মানে কি বোঝায়? আমি যে রেফারেন্স একটু দিয়ে দিচ্ছি, দেখে নাও। সেটি হচ্ছে চাকুরিচ্যুত হওয়া, মানে লস দ্য জব, চাকুরিচ্যুত হওয়া, লস দ্য জব, ওকে। এই ফ্রেজটা একটু কঠিন এসেছে আমি বলবো। এরপরে আসো 36 নাম্বার, দ্য স্পেকটেটর ওয়াজ আ লেডি।
আচ্ছা, স্পেকটেটর মানে দর্শক, এটা মাঝে মাঝে বা সামটাইমস এটা কমন জেন্ডার হয় অথবা নিউট্রাল জেন্ডার হয়, আসলে বোঝা যায় না ওইভাবে যে এটা কি মাস্কুলিন নাকি ফ্যামিনিন, কিন্তু যখন বলা হয়েছে লেডি বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ভদ্র মহিলা, অ্যান্ড মহিলা মানেই বেসিক্যালি শি, অবশ্য প্রতিটাতে শি দেওয়া হয়েছে। সো রাইট উত্তর হচ্ছে 36-এর গ নাম্বারটা, গ নাম্বারটা রাইট আনসার। সো ওয়াজন্ট শি, অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ পড়লাম। এরপর 37 নাম্বার, নাও ম্যানি উইম্যান আর ওয়ার্কিং, এখন অনেক মেয়েরাই কাজ করছে আউটসাইড হোম, বাড়ির বাহিরে, উইথ মেন, পুরুষদের সাথে। এটা পুরনো এইচএসসি সিলেবাসে একটা গল্প ছিল, সেখান থেকে লাইনটা হুবহু নেওয়া হয়েছে। ওকে, এইটা 38 নাম্বার, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডিসিট। সো ডিসিট এর ভার্বটা কি? সো অ্যাট ফার্স্ট তোমাকে জানতে হবে ডিসিট মানে কি। ডিসিট হচ্ছে প্রতারণা, ইটস আ নাউন। এটা অর্থ না জানলে আসলে প্রিফিক্স সাফিক্স দেখে বোঝার উপায় নেই যে এটা কি নাউন আছে নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। যাই হোক, ডিসিট মানে হচ্ছে প্রতারণা, ইটস আ নাউন। সো এটার ভার্ব হচ্ছে ডিসিভ, মানে প্রতারণা করা, প্রতারণা করা। 39 নাম্বার, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া সিঙ্গুলার কি? দ্যাট মিনস ক্রাইটেরিয়া এটা হয়ে আছে প্লুরাল। ক্রাইটেরিয়া হচ্ছে নির্ণায়ক বা মানদণ্ড, এটা সিঙ্গুলার ফর্মটা কি? এটা হয়ে আছে প্লুরাল। সো এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে খ নাম্বারটা, 39 নাম্বার খ, ক্রাইটেরিয়ান। এগুলো একটু ব্যতিক্রম নাউন, ফরেন নাউন হিসেবেও স্বীকৃত এগুলো, সিঙ্গুলার এবং প্লুরালটা একটু ব্যতিক্রম, এগুলো মুখস্থ করতে হয়, ঘুরে ফিরে এই 18-20টার ভিতরে বারবার আসে। এরপরে হচ্ছে 40 নাম্বার, দ্য অ্যাজেক্টিভ। এই ওয়ার্ডটা নিয়ে বেশ পরিমাণে গোলকধাঁধা রয়েছে। 40 নাম্বারটা, দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান। সো কন্ট্রিবিউশন শব্দটা নাউন, এটা অ্যাজেক্টিভ হচ্ছে কন্ট্রিবিউশনাল। এখন কন্ট্রিবিউশনাল ছাড়াও আরও অ্যাজেক্টিভ রয়েছে, যেমন কন্ট্রিবিউটেড। হ্যাঁ, এটা স্বীকৃতি তুলনামূলক কম, এটা ভার্বে পাস্ট পার্টিসিপলগুলো অ্যাজেক্টিভ হয়। কন্ট্রিবিউটেটিভ এইটা তুলনামূলক খুব কম দেখা যায় ডিকশনারিতে সার্চ করলে, মানে 2-1টা ডিকশনারি সোর্সে দেখা যায়, বাট বেশি স্বীকৃত এবং বেশি অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটি হবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশনাল। ওকে, সো অবশ্যই প্রমাণ করা সম্ভব যে কন্ট্রিবিউটেড অ্যাজেক্টিভ, কন্ট্রিবিউটেড অ্যাজেক্টিভ, কন্ট্রিবিউশনাল অ্যাজেক্টিভ, আর এটি অবশ্যই নয়, বিকজ এটি হচ্ছে ভার্ব। তো বেস্ট এবং সবচাইতে বেশি যেটা মডার্ন ইউজ হতে পারে সেটা হচ্ছে কন্ট্রিবিউশনাল, অবদানমূলক। এরপরে 41 নাম্বার হচ্ছে মুভ অ্যান্ড ডাই, যাও এবং মরো, তার মানে সামনে এগুলো তুমি মরবাই। সো এটাকে আমাদের মেক ইট সিম্পল, এটাকে সিম্পল করতে বলা হয়েছে, এটা আছে হলো কম্পাউন্ডে। সো আমরা এটাকে সিম্পল যদি করি তাহলে কি দাঁড়াবে? ওকে, সো খ নাম্বার রাইট আনসার, বাই মুভিং ইউ উইল ডাই, অর্থাৎ এগোনোর মাধ্যমে বা যাওয়ার মাধ্যমেই তুমি মরবে, রাইট? সো এটা হলো কম্পাউন্ড, আমরা বাই যুক্ত করে এটাকে সিম্পল করলাম। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক রুলটা জানো, আমার মনে হয় এটা নিয়ে দ্বিধা থাকার কথা নয়। আচ্ছা, 42 নাম্বার, দ্য সিনোনিম অফ ইন্টিমিডেট। সো ইন্টিমিডেট ইটস আ ভার্ব, যার বাংলা অর্থ ভয় দেখানো। মূল শব্দটা যেহেতু ভার্ব, আমি ভার্বের দিকে নজর দেব। উইকেন এটা ভার্ব, এনকারেজ এটা ভার্ব, ফ্রাইটেন এটা ভার্ব, আর ডিপ্রেস হতাশা এটা নাউন, এটা আগেই বাদ। সো উইকেন দুর্বল করা, এনকারেজ সাহস দেওয়া, আর ফ্রাইটেন ভয় দেখানো। ইয়েস, সো ইন্টিমিডেটের একেবারেই সমর্থক বা সিনোনিম আনসার হচ্ছে ফ্রাইটেন। সো নো ডাউট এটি রাইট আনসার। এরপরে হলো 43 নাম্বার। এই 43 নাম্বার নিয়েও বেশ গোলকধাঁধা রয়েছে, সেটা একটু ভালো করে শুনে রাখো তোমরা। 43 নাম্বারে ফার্স্টে রাইট আনসারটা নিয়ে নাও। রাইট আনসার হচ্ছে ঘ নাম্বারটা। এখন ঘ নাম্বারের ক্ষেত্রে অনেকে হয়তো মনে করতে পারে যে স্মল শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের জন্য বসে, এবং স্টুডেন্ট যেহেতু কাউন্টেবল নাউন, তাই স্বাভাবিকভাবে অনেকে এটা ভুল মনে করতে পারে। কিন্তু এখানে একটা মজার টুইস্ট বা রহস্যটি লুকিয়ে আছে। সেই মজার টুইস্ট বা যে টিপসটি আমাদের মনে হয় জানা দরকার, আমি একটু নোট করে দিচ্ছি। ইটস কল টিপস, আমি এটাকে টিপস বলে দিলাম। সেটি হচ্ছে একই সাথে ফিউ এবং নাম্বার এটি বসবে না, এটি রিডান্ডেন্ট একটি প্রবলেম হয়ে যাবে। সো ফিউ এবং নাম্বার কখনোই একসাথে বসে না, এই ফ্রেজটার ইউজে আসলে ভুল। ফিউ এবং নাম্বার, তো নাম্বারের আগে স্মল বসতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, অল্প পরিমাণ অর্থে স্মল নাম্বার ইউজ হতে পারে, এটা আসলে কাউন্টেবল আনকাউন্টেবল ফ্যাক্ট নয়। অবশ্য এই স্মল, আমি যদি এখান থেকে কোনোভাবে জাস্ট হচ্ছে যে এ নাম্বার ব্যবহার করতাম, লাইক এটা এ নাম্বার,
এ নাম্বার। ভার্বের প্যাটার্নের দিক খেয়াল করে না হয় আমরা আনসার সঠিক ভুল বলতেই পারতাম, বাট এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এটা তো হয়ই। মেবি তোমরা এটা অনেকেই জানো যে যেমন দ্য নাম্বার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, এ নাম্বার থাকলে ভার্বটি প্লুরাল হয়, সেটি তো সাধারণ কথা। শুধু এখানে একটি জিনিস মনে রাখা জরুরি, ফিউ এবং নাম্বার একসাথে বসার কারণে এই ফ্রেজটা এখানে ভুল হয়েছে। সো ওই রাইট উত্তর হচ্ছে আই স্মল নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, আর আমরা যদি স্মল এই নাম্বারের পরিবর্তে যদি শুধুমাত্র এটা বলতাম আ ফিউ, তাও কিন্তু ব্যাপারটা রাইট আছে। হ্যাঁ, সো আই স্মল নাম্বার অথবা আ ফিউ, এর ভিতর আসলে কোনো পার্থক্য নেই, বোথ আর কারেক্ট। ক্লিয়ার? ফিউ মানে কি? নট ম্যানি। ওকে, আচ্ছা, এই হলো একটা ফ্যাক্ট। এই কোশ্চেনটা বলা যায় একটু গোলক ধাঁধাময় ছিল। আমি আজকের তোমাদের এই 25টা প্রশ্নের ভিতরে আমি 4-5টা প্রশ্ন দেখেছি একটু কনফিউজিং। আচ্ছা, 44 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট, অর্থাৎ অ্যান্টোনিম, ডিলেটের অ্যান্টোনিমটা কি, বিপরীত শব্দটা কি? সো ডিলিট মানে বাদ দেওয়া, আর ইনসার্ট মানে প্রবেশ করা, তাহলে কি বিপরীত হলো না? বিপরীত। আচ্ছা, 45 নাম্বার, আ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি, এটা প্যাসিভ ভয়েস বিকজ মডেল ভার্বের পর টু বি অ্যান্ড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সো ইটস আ প্যাসিভ ভয়েস। আমরা যদি অ্যাক্টিভ করি, সো খুবই সহজ একটি আনসার, এবং প্রথম দিকে আই এম গোয়িং টু রাইট আ লেটার, এই জাতীয় বাক্যগুলো এটা প্যাসিভ হয়ে আছে, সেটাকে অ্যাক্টিভ করার পর আরেকবার মনে মনে তুমি প্যাসিভ করে নাও। সেটি হলো যে বাক্যের অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এটা মডেল ভার্ব, আমি সেটা নিলাম। এরপরে মডেলের পরে একটা বি নিতে হয়, সেটা নিলাম, এবং মূল ভার্বে কি করলাম? পাস্ট পার্টিসিপল করলাম, গঠন অনুযায়ী বাই, এবং আই থেকে হচ্ছে মি। সো মিলে গেছে, দ্যাট মিনস এই প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ আমার এটা ঠিক আছে। ঠিক আছে, সো যখনই তোমরা কোনো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে বা এমসিকিউ বের করবে, একবার মনে মনে রাফ করে নেবে। হ্যাঁ, আচ্ছা, 46 নাম্বার, খুবই কনফিউজিং একটি বিষয়, বিট অ্যাবাউট দ্য বুশ। সো এটার আনসার অনেকে অনেক রকম ভাবতে পারো, কিন্তু এটার আমি একটু রেফারেন্সটা ডান পাশে দিয়ে দিচ্ছি, দু একটা স্ক্রিনশট একটু দেখে নাও। বিট অ্যাবাউট দ্য বুশ, আরেকটা বিষয় জেনে রাখো, অ্যাবাউট না হয় কিন্তু অনেক সময় অ্যারাউন্ডও হতে পারে। সো বিট অ্যাবাউট না হয় সেখানে কি হতে পারে? অ্যারাউন্ড হতে পারে, বিট অ্যারাউন্ড দ্য বুশ। সো কখনো এমন দেখে আবার ভয় পেও না, যেমন ধরো এইখানে যদি ফিল ইন দ্য গ্যাপ আসে, সো অ্যাবাউটও হতে পারে, অ্যারাউন্ডও হতে পারে। ওকে, এখন বিট অ্যাবাউট দ্য বুশের বেসিকলি বাংলা অর্থটা কি দাঁড়ায়? সেটি হচ্ছে যে কুল কিনারাহীন, মানে কোনো ঠিকানা না পাওয়া অথবা অযৌক্তিক কোনো কিছুর মধ্যে নিমজ্জিত হওয়া। তো সেটিকে যদি আমরা কাছাকাছি বাংলা করি, তাহলে অথই সাগরে ভাষা, মানে অর্থহীন একটা বিষয়, চারিদিকে বিপদ, ইরিলিভেন্ট সামথিং, রাইট? এই আনসারটা খুবই কাছাকাছি। আর অন্ধের কিবা রাত্রি কিবা দিন, তছনছ করে খোঁজা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এগুলোর প্রভাব আসলে আলাদা। আচ্ছা, 47 নাম্বার বাংলা হয়ে গেছে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটাও কনফিউজিং প্রশ্নের মধ্যে পড়ে। আই থিঙ্ক যে স্বাভাবিকভাবেই এই আনসারটা আমরা প্রত্যাশা করছিলাম যে স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ বা ইনজুরিয়াস টু হেলথ, এইরকম হার্মফুল বা ইনজুরিয়াস টাইপ নেই। সো সবচেয়ে কাছাকাছি ইনজুরিয়াস বা হার্মফুলের যেটি কাছাকাছি রয়েছে সেটা হচ্ছে ডেঞ্জারাস, রাইট? ক্ষতির বিষয়টিকে প্রাধান্য দেওয়ার জন্য, এমফ্যাসিস করার জন্য ডেঞ্জারাস ইজ দ্য বেস্ট সুইটেবল ওয়ার্ড বা চয়েস অফ ডিকশন বলতে পারি, শব্দ চয়নের যে ব্যাপারটা। সো স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, রাইট? ওকে, এই হচ্ছে 47 নাম্বার। 48 নাম্বারে আসি, হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মিনস অকেশনালি, অর্থাৎ মাঝে মাঝে। এটাকে আমরা যদি আরেকটু ভেঙে বলি তাহলে হচ্ছে সামটাইমস মানে মাঝে মাঝে। প্রসঙ্গত এখানে ছোট্ট একটা নোটস তোমরা করে নিতে পারো, সেটি হলো এই যে ফ্রেজটা, সেটি সামটাইমস এমনও হতে পারে, আমি পাশে একটু স্ক্রিনশটটা শেয়ার করছি, অন অ্যান্ড অফ। হ্যাঁ, কারণ সবসময় অফ অ্যান্ড অন এরকম নয়, আগে অনও চলে আসতে পারে, অন অ্যান্ড অফ, বোথ আর কারেক্ট। সো এই দুইটি ফ্রেজেরই সঠিক ইংরেজি অর্থ হয় ওকেশনালি, বা যেটিকে আমরা বাংলায় বলি মাঝে মাঝে বা সামটাইমস। তো হি ভিজিটস দ্য স্কুল, সে স্কুলে যায় মাঝে মাঝে। খুবই দুষ্টু ছেলে, মাঝে মাঝে স্কুলে যায়। ওকে, এরপর 49 নাম্বার, আই হ্যাভ লেফট দ্য রুম, আমি রুম ছেড়েছি, বাট হি হ্যাজ এন্টার্ড দ্য রুম, আমি রুম ত্যাগ করলাম আর সে রুমে প্রবেশ করলো। প্রসঙ্গত অ্যান বাট অর আগে পরে সমজাতীয় টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, তাই পরবর্তীতেও সমজাতীয় প্রেজেন্ট পারফেক্ট করব, সেদিক থেকে গ নাম্বার ইজ দ্য রাইট আনসার। আর 50 নাম্বার, আমার মনে হয় যে আবাল বৃদ্ধ বনিতা এটা সবাই জানে, হোয়াটস দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এই বাই ইয়োর ওয়াচ এটা ইডিওমেটিক এক্সপ্রেশন, তোমার ঘড়িতে কয়টা বাজে, ঘড়ি দেখার ক্ষেত্রে বেসিক্যালি বাই ইয়োর ওয়াচ ইউজ করতে হয়।
তো সেদিক থেকে এই হচ্ছে কোয়েশ্চেনের রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস শতভাগ একেবারে সিদ্ধ প্রসিদ্ধ ত্রুটি মুক্ত খাঁটি আনসারগুলো তোমাদের দেওয়া হয়েছে। বা ঝটপট করে একটু কমেন্টে জানাও যে তোমার কয়টি হয়েছে। আর যে স্ক্রিনশটগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু নজর রেখো। আমি ধারাবাহিকভাবে আমার পেজে এই ধরনের আপডেটেড ইনফরমেশনগুলো শেয়ার করতে থাকবো। যারা ইউটিউবে ক্লাসটি করলে তারা ইংলিশ মজা ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট হয়ে যাও। আর যারা ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট আছো, লাইক দিয়ে রাখো এবং খুব কাছের বন্ধুকে একটু মেনশন করো। যারা যত বেশি লাইক করে এবং ভিডিওর সঙ্গে যত বেশি এঙ্গেজমেন্ট থাকে তারা কিন্তু আমার ভিডিওগুলো সবচেয়ে আগে পায়। তাহলে শেষ করছি আজকের আয়োজনটি। ইনশাল্লাহ আরও কোনো নতুন আয়োজনে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে। তবে সব শেষে একটি বার্তা দিয়ে রাখি, সেটি হলো তুমি যে কোনো জব প্রিপারেশনের ক্ষেত্রে হয়তো বা পিছিয়ে আছো, ইংরেজি পারছো না, তুমি কিছু বোঝো না, ভালো বই কিনেও বই পড়ে বুঝতে পারো না, ভালো স্যারের ক্লাসে যেও তার লেকচার বোঝো না। এর পেছনে কারণ হলো তোমার বেসিক দুর্বল। তুমি যদি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকো অথবা তোমার চাকুরির এখনও যদি 4-5 বছর সময় থাকে, তাহলে বলবো এই সময়ের আগে ছোট্ট একটা কোর্স করে নাও এবং সেটা একেবারে ফ্রিতে। ইংলিশ মজা ফেসবুক পেজে যাও, প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, বেসিকের ক্লাস 50টা আমি বেসিক ক্লাস নেব। এই ক্লাসগুলো শেষ করার পর যে কোনো কোর্সের ইংরেজি অংশটা তোমার কাছে অনেক মজার লাগবে। তুমি ইংরেজি বোঝো না বিকজ তোমার বেসিকটা খারাপ। তো সেই বেসিকটাকে স্ট্রং করে নাও, তাহলে ইংরেজির যে কোনো সেগমেন্টে যে কোনো প্রিপারেশনে তুমি ভালো করবে। সেটা হতে পারে অ্যাডমিশন, জব প্রিপারেশন, সেটা বিসিএস, এনটিআরসিএ, ব্যাংক, আরও নানাবিধ জব। ওকে, এই বার্তা দিয়ে আজকের আয়োজনটি শেষ করছি। তোমাদের সবার আগামী দিন, আগামী জীবন সুন্দর হোক, সুখময় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।